রাশিয়ার 4 বিমান ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা, 41 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের। স্থায়ী শান্তির লক্ষ্যে ইস্তাম্বুলে বৈঠকে বসছে দুদেশ। মস্কোর কাছে রোডম্যাপ দিবে কিয়েভ। ন্যাটো সম্প্রসারণ নিয়ে রাশিয়ার উদ্বেগ যৌক্তিক, বললেন ট্রাম্পের বিশেষ দূত। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে বিরোধী ঘোষণা যুক্তরাষ্ট্রের। বেলুচিস্তানে সন্ত্রাসে মদদ দিচ্ছে ভারত, দাবি পাকিস্তান সেনাপ্রধানের। ভারতের আগ্রাসন জাতিসংঘে তোলার ঘোষণা বিলাওয়াল ভুট্টোর। পাকিস্তানের প্রতি সহানুভূতি, ভারতের কারাগারে 81 জন। হজ উপলক্ষে সৌদি গ্র্যান্ড মসজিদে চালু হলো বিশ্বের বৃহত্তম শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। 2.5 লাখের বেশি অবৈধ হজ যাত্রীকে ফেরত পাঠালো সৌদি। গাজা ইসরায়েলি হামলায় আরও 37 ফিলিস্তিনি নিহত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবরের বিস্তারিত নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। রাশিয়ার 4টি সামরিক বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা করেছে ইউক্রেন। হামলায় রাশিয়ার টুপলভ, TU-95 এবং TU-22 মডেলের 41টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন দাবি করছে ইউক্রেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা প্রথমে FPV ড্রোন রাশিয়ায় পাচার করে, এরপর দেশটিতে কাঠের মোবাইল কেবিন নিয়ে যায়। পরে ড্রোনগুলো ওই কেবিনের ছাদের নিচে লুকিয়ে রাখা হয়, তারপর কেবিনগুলো রাখা হয় ট্রাকে। হামলার সময় ওই কেবিনগুলোর ছাদটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে খোলা হয়। এরপর রিমোট কন্ট্রোল ব্যবহার করে ড্রোনগুলো কেবিন থেকে বের করে হামলা চালানো হয়। যুদ্ধ বন্ধ ও স্থায়ী চুক্তির লক্ষ্যে আজ 2 জুন আবারও শান্তি আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। তুরস্কের ইস্তাম্বুলে দুদেশের প্রতিনিধিরা সরাসরি এই শান্তি আলোচনা করছেন। এর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার প্রায় 3 বছর পর 2024 সালের 16 মে ইস্তাম্বুলে প্রথমবারের মতো শান্তি আলোচনায় বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে সেই আলোচনায় কোনো বড় অগ্রগতি হয়নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে আবারও শান্তি আলোচনায় বসে মস্কো ও কিয়েভ। এদিকে তুরস্কের ইস্তাম্বুলে গুরুত্বপূর্ণ বৈঠকে রাশিয়ার কাছে একটি বিস্তারিত রোডম্যাপ পেশ করবে বলে জানিয়েছে ইউক্রেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ওই রোডম্যাপের একটি খসড়া নথি পর্যালোচনা করেছে। এতে প্রস্তাব করা হয়েছে, উভয় পক্ষে সম্মত হলে 30 দিনের জন্য সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা হবে। শান্তি চুক্তি সই হলে ইউক্রেনের সেনাবাহিনীর উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। একই সঙ্গে রাশিয়া যে ইউক্রেনীয় অঞ্চলগুলো দখলে রেখেছে সেগুলোকে রাশিয়ার সার্বভৌম অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। পাশাপাশি যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে ইউক্রেনকে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ নিয়ে রাশিয়ার উদ্বেগ যৌক্তিক, এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন রাশিয়া বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এ সামরিক জোটে অন্তর্ভুক্ত দেখতে চায় না বলেও তিনি জানান। মার্কিন সংবাদ মাধ্যম ABCকে এক সাক্ষাৎকারে কেলগ বলেন, এটি যৌক্তিক উদ্বেগ। তিনি বলেন, আমরা আগেই বলেছি ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া আমাদের আলোচনার বিষয় নয়। আমরা একা না, অন্তত 4টি ন্যাটো দেশও এমন মত দিয়েছে। ন্যাটোতে যোগ দিতে হলে 32 দেশের সবগুলোরই সম্মতি লাগে। ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে, এমনটি জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিটের দপ্তর থেকে এ নিয়ে নির্দেশনা জারি করা হয়েছে। হোয়াইট হাউসে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া সর্বোচ্চ চাপ নীতি বর্তমানে স্থবির রয়েছে। মূলত প্রশাসনিক বিশৃঙ্খলার কারণেই এ নীতির গতি থেমে গেছে। তবে এ অবস্থা কতদিন থাকবে তা জানায়নি হোয়াইট হাউস। ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রক্সি যুদ্ধ প্রকাশ্য সন্ত্রাসবাদ, যা পাকিস্তানের জনগণ, উন্নয়ন ও স্থিতিশীলতার বিরুদ্ধে সরাসরি আঘাত হানছে। পাকিস্তানের বেলুচিস্তানে উপজাতীয় নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। রোববার পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ এ তথ্য জানিয়েছে। পাকিস্তান সেনাপ্রধান বলেছেন, তাদের কাছে প্রমাণ রয়েছে বেলুচিস্তানে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর পেছনে ভারতের সরাসরি মদদ রয়েছে। এই শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব পাকিস্তান সেনাবাহিনী দৃঢ়ভাবে দেবে।
এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের আগ্রাসন তুলে ধরবেন তিনি। এ লক্ষ্যে তার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি পাকিস্তানি সংসদীয় প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করছে। প্রতিনিধি দল জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এই দলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার, জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মুসাদ্দিক মালিক সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ এসব তথ্য জানিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রতি সহানুভূতি দেখানোর অভিযোগে ভারতের আসামে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ভারত ও পাকিস্তানের যুদ্ধের পরই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার ফরাসি বার্তা সংস্থা AFP প্রতিবেদনে তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, পাকিস্তানের প্রতি সহানুভূতি দেখানো ৮১ জন রাষ্ট্রবিরোধীকে কারাগারে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী পোস্ট দেয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের একজন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাকিস্তানের জাতীয় পতাকা পোস্ট করেছিলেন। আসছে হজ উপলক্ষে হাজিদের আরামদায়ক পরিবেশ উপভোগের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদে চালু হয়েছে বিশ্বের বৃহত্তম শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। মসজিদুল হারাম ও মসজিদের নববী কর্তৃপক্ষ ১,৫৫,০০০ টন সক্ষমতার এই কুলিং সিস্টেম চালু করেছে। গ্র্যান্ড মসজিদের শীতাতাপ নিয়ন্ত্রণ অবকাঠামো প্রধানত দুইটি কেন্দ্রে নির্ভরশীল। এর একটি আল সামিয়া স্টেশন, সক্ষমতা ১,২০,০০০ টন, অপরটির নাম আজিয়াদ স্টেশন, সেটি সক্ষমতা ৩৫,০০০ টন। এই শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সুবিধায় হাজিরা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরামদায়ক পরিবেশ উপভোগ করতে পারবেন। এদিকে অনুমতি ছাড়া হজ করার চেষ্টার অভিযোগে ২.৫ লাখের বেশি মুসল্লিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। রোববার মার্কিন বার্তা সংস্থা AP এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে মক্কায় প্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। এরই ধারাবাহিকতায় অবৈধভাবে ও অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনার অভিযোগে ২,৬৯,৬৭৮ জনকে মক্কা থেকে ফেরত পাঠানো হয়েছে। অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে $৫,০০০ পর্যন্ত জরিমানা এবং নির্বাসনের মতো শাস্তিমূলক ব্যবস্থার বিধান রয়েছে দেশটিতে। হজের উদ্দেশ্যে বর্তমানে মক্কায় ১৪ লাখ মুসলিম অবস্থান করছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৩৬ জন। শনিবার তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এ তথ্য জানিয়েছে। আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়, গেল ২৪ ঘন্টায় হাসপাতালে আরও ৩৭টি মরদেহ নেওয়া হয়েছে। সবশেষ হিসেব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের হামলায় ৫৪,৪১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,২৪,১৯০ জন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।